সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বকাপের বিশেষ আয়োজন 20-20-তে। সঙ্গে আছি আমি জান্নাতুল সুমনা। দেখতে দেখতে কিন্তু বিশ্বকাপ শেষ হয়ে গেল এবং শেষ হাসিতে হেসেছে ভারত। বিশ্ব চ্যাম্পিয়ন হলো এবারে বিশ্বকাপে প্রায় এক যুগ পরে। এই নিয়ে আমাদের সাথে আলোচনা করবে আজকের স্টুডিওতে আছে পান্থ। কেমন আছেন পান্থ? জি অবশ্যই অনেক ভালো আছি এবং আরও বেশি ভালো আছি যে আজকে সকালটা বৃষ্টিস্নাত সকাল ছিল এবং দারুণ একটি সকাল ছিল এবং একই সাথে আজকে সকালটা কিন্তু ভারতের এবং ভারতবাসীর জন্য অনেক বেশি স্পেশাল, কারণ তারা এক যুগ পরে, বা যদি আমরা বিশ্বকাপের হিসাব ধরি সেক্ষেত্রে তারা এক যুগ পরে কিন্তু বিশ্বকাপ জিতে নিয়েছে এবং টি-20 ওয়ার্ল্ড কাপের প্রথম এডিশনের পরে এসে এতদিন পরে 17 বছর পরে তাদের ঘরে আবার শিরোপা উঠলো। এটা অবশ্যই তাদের জন্য আরও বেশি স্পেশাল। বিশ্বকাপ জেতার পরে কিন্তু আমরা যদি ইন্ডিয়ান ক্রাউডটা দেখি যেভাবে তারা এনজয় করছে এবং দল হিসাবে ইন্ডিয়ার যে অ্যাচিভমেন্ট, 3 জন প্লেয়ার, 2 জন প্লেয়ার এবং কোচও তাদের কিন্তু রিটায়ারমেন্ট ঘোষণা করেছে। এর থেকে বড় ভালো শেষ কিন্তু হতে পারে না। জি আসলে দেখুন, এখানে ইন্ডিয়ান প্লেয়ারদেরকে ভাগ্যবানই বলতে হয়। আমরা যদি বিরাট কোহলির কথাটা বলি, তিনি কিন্তু এই প্রথমবারের মতো টি-20 ফরম্যাটে বিশ্বকাপ জিতলেন। আমরা যদি আইপিএলের কথা, তিনি 2007 সালে যখন ওয়ার্ল্ড কাপ জিতেছে তখন কিন্তু তার ডেবু হয়নি, অ্যান্ড এরপর থেকে তিনি আইপিএলে কিন্তু শুরু থেকেই খেলছে ব্যাঙ্গালোরের হয়ে। সেখানেও তিনি অনেক ভালো ব্যাট করলেও তিনি কিন্তু কখনোই সাফল্যের ধরা পান নাই। তো সেই ক্ষেত্রে জাতীয় দলের হয়ে ওয়ার্ল্ড কাপ ট্রফি হাতে বিদায় নেওয়া, এর চেয়ে দারুণ কিছু হতে পারে না। যেটা আমরা দেখেছি সচিন টেন্ডুলকারের ক্ষেত্রেও, তিনি কিন্তু 2011-তে বিশ্বকাপ হাতে নিয়েই তিনি বিদায় নিয়েছিলেন মাঠ থেকে। এবং রোহিত শর্মার কথাও বলি, 2007 থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা বিশ্বকাপই কিন্তু সে খেলেছে। এবারে বিশ্বকাপটি বেশি স্পেশাল, এবারে বিশ্বকাপে ক্যাপ্টেন হিসেবে রিপ্রেজেন্ট করা। এবং ম্যাচটির কথা যদি বলি, যে পেন্ডুলামের মতো দুল ছিল, একটা সময় মনে হচ্ছিল ভারতের জন্য কঠিন সমীকরণ। 30 বলে 30 রান দরকার, স্পেশালি এই ধরনের উইকেটে। ফাইনালে আমরা অনেক বেশি কনসার্ন ছিলাম কী রকম উইকেটে খেলা হবে, কিন্তু এন্ড অফ দ্য ডে স্পোর্টিং উইকেটে খেলা হয়েছে এবং আমরা কিন্তু দেখেছি কিভাবে সাউথ আফ্রিকা ফাইট ব্যাক করেছে। 30 বলে 30 রান দরকার যখন ছিল, তখন কি একটাবারের জন্য আপনার মনে হয়েছিল ভারত এই ম্যাচটি জিততে যাচ্ছে? অবশ্যই, আসলে ভারত যেভাবে পুরো ওয়ার্ল্ড কাপে তারা যেভাবে পারফর্ম করেছে, এখানে ভারতের যদি এমন ইকুয়েশন থাকতে 6 বলে 6 প্রয়োজন, সেখানেও কিন্তু কিছুটা ভারতের উপরে আশা রাখাই যায়। কারণ তারা দেখুন, পাকিস্তানের মতো টিমের সাথে কিন্তু 119 রান ডিফেন্ড করে তারা ম্যাচ বের করেছে এবং তাদের বোলিং লাইন আপটা কিন্তু, আমি গতকালও বলছিলাম যে বোলিং লাইন আপটা কিন্তু অসাধারণ ফর্মে রয়েছে এবং সবচেয়ে বড় তাদের যে বোনাস পয়েন্ট সেটি হচ্ছে হার্দিক পান্ডিয়া। এবং হার্দিক পান্ডিয়া কিন্তু গতকালের গেম চেঞ্জার ছিল বলা যায় এবং শেষ দিকে এসে তিনি তার যেভাবে বোলিং করেছেন এবং যেভাবে উইকেট নিয়েছেন, এটি আসলে নিঃসন্দেহে অসাধারণ। আরেকটু কয়েকটি পয়েন্ট আমার কাছে মনে হয়েছে গেম চেঞ্জারের দিক থেকে। স্পেশালি আপনি যদি বুমরার কথা বলেন, অসাধারণ 17 নম্বর ওভারে একটা ক্যাপ্টেনের ক্যালকুলেশনটাও আমি বলতে চাই প্রশংসার দাবিদার। রোহিত কিন্তু ওই রিস্কটা নিয়েছে। বুমরার সেটি লাস্ট ওভার ছিল, আমরা চিন্তা করছিলাম কে করবে 19তম বা 20তম ওভার, সেক্ষেত্রে বুমরার নামটি চলে আসছিল, কিন্তু সেক্ষেত্রে রোহিত শর্মা কিন্তু তাকে 17 নম্বর ওভারে নিয়ে আসে এবং 17 নম্বর ওভারে সে কিন্তু একটি উইকেট নিয়ে 2 রান দিয়েছে। ম্যাচটি কিন্তু সে ওই জায়গায় ঘুরিয়ে দিয়েছে কিনা। জি অবশ্যই, বুমরা কিন্তু সবসময় ডেথ ওভার স্পেশালিস্ট এবং তিনি কিন্তু এই ম্যাচে আর্লি ব্রেক থ্রু দিয়েছেন। শুরুতে রেজা হেন্ড্রিক্সকে কিন্তু প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন। তো এবং আসলে বুমরার যে জার্নিটা ছিল ওই ওয়ার্ল্ড কাপে, পুরোটাই অসাধারণ ছিল এবং তিনি দারুণ ইকোনমিক্যাল বোলিং করেছেন এবং তার যে এভারেজ ছিল সেটিও কিন্তু নিঃসন্দেহে স্বপ্নের মতো বলা যায়। আর ভারতের ওয়ার্ল্ড কাপ জার্নি যদি বলি, রোহিত শর্মার কথা বলছিলেন কিছু সময় আগে যে 9টি ওয়ার্ল্ড কাপ খেলছে এবং এইবার কিন্তু ক্যাপ্টেন হিসেবে তিনি রিপ্রেজেন্ট করেছেন এবং বিশ্বকাপ ট্রফি নিয়ে তিনি ফেরত যাচ্ছেন। প্রথম ওয়ার্ল্ড কাপে তিনি অনেক জুনিয়র প্লেয়ার ছিলেন, সেখানে তিনি চ্যাম্পিয়ন হয়েছেন এবং সেখানে জুনিয়র প্লেয়ার হিসেবে তিনি সেলিব্রেট করেছেন। এরপরে তিনি ধীরে ধীরে কিন্তু লিজেন্ডারি পর্যায়ে চলে গেছেন, এখন তাকে হিটম্যান বলা হয়। এই ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচটা তিনি হয়তোবা তার মতো করে রাঙাতে পারেননি, কিন্তু পুরো ওয়ার্ল্ড কাপে ফাইনালে ওঠার পেছনে কিন্তু সবচেয়ে বড় অবদান আমরা যদি দেখি সেটি কিন্তু রোহিত শর্মার, কারণ তিনি কিন্তু ব্যাট হাতে সেমিফাইনাল পর্যন্ত দারুণ কনসিস্টেন্ট ছিলেন। এবং অবশ্যই বলতে হয় ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট এবং তাদের যে অ্যাপ্রোচটা, হয়তো বা একটা সময় আমি জানি না দর্শক হিসাবে আমারও মনে হচ্ছিল যে আজকে ম্যাচটি সাউথ আফ্রিকার এই দিকেই চলে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা যদি ইন্ডিয়ার স্কোর কার্ডটা দেখি, আপনি তাহলে দেখতে পারবেন যে কতটা বেশি, স্পেশালি বিরাট কোহলির কথা কিন্তু না বললেই নাই। আমরা কিন্তু বলছিলাম যে ফাইনাল ম্যাচে বিরাট কোহলির একটা বড় পারফরমেন্স হয়তো আমরা দেখতে পারবো এবং সেটা কিন্তু দেখিয়েছে। হোয়াট আ প্লেয়ার, হোয়াট আ গেম চেঞ্জার। ফাইনাল ম্যাচে এসে 59 বলে 76 রানের একটি ইনিংস খেলেছে এবং স্ট্রাইক রেট ছিল 128-এর উপরে।
দেখুন বিরাট কোহলির উপরে কিন্তু তাদের অধিনায়ক রোহিত শর্মা শুরু থেকে ভরসা রেখেছেন এবং বিরাট কোহলি কিন্তু দেখিয়েছেন তিনি বড় ম্যাচের প্লেয়ার। হয়তোবা তিনি যখন 50 পূরণ করেছেন সেই সময় তার স্ট্রাইক রেট কিন্তু 102 থেকে 3-এর মধ্যে ছিল। তো এরপরে তিনি যে গিয়ার আপ করেছেন এটি কিন্তু তাকে অন্যদের থেকে আলাদা করে। আর দেখুন আসলে 59 বলে 76 এই রানটি অনেক কম মনে হবে যে হয়তোবা তিনি স্লো ইনিংস খেলেছেন, কিন্তু এরপরে আমরা দেখতে পাই যে ভারত কিন্তু শুরুতে 3টা আর্লি উইকেট হারিয়েছিল। 11 রানে কিন্তু 3 উইকেট, 11 রানে 3 উইকেট ছিল। সেখান থেকে বিরাট কোহলি কিন্তু সেখানে অ্যাঙ্করিং রোল প্লে করেছে এবং যেহেতু সিনিয়র প্লেয়ার এবং একটি পর্যায়ে খেলার যখন অ্যারাউন্ড 16 ওভার বিরাট কোহলির কিন্তু বাউন্ডারি খুব বেশি পাচ্ছিলেন না, তিনি কিন্তু রানিং বিটুইন দ্য উইকেটে দারুণ ছিলেন এবং চতুর্থ ওভারে তিনি যখন বাউন্ডারি হাঁকান এর পরবর্তী বাউন্ডারিটি আসে কিন্তু আমি যদি ভুল না করি 16 কিংবা 17তম ওভারে রাবাদা যে সময় বোলিং করেছেন সেই সময়। এর মধ্যে তিনি কিন্তু তার শুধুমাত্র সিঙ্গেলস এন্ড ডাবলস নিয়ে তার রানের চাকা সচল রেখেছেন এবং এখানে কিন্তু অক্ষর প্যাটেল তিনি কিন্তু দারুণ তাকে সাপোর্ট দিয়েছিলেন এবং তিনি যদি দেখি তিনি কিন্তু আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাটিং করছিলেন এবং রানটা রেটটা যে আগে নিয়ে যাওয়া তার কিন্তু অসাধারণ যেভাবে ব্যাটিং করছিল, ফেয়ারলেস ব্যাটিং। এবং তার আগে যদি আপনি দেখেন ডিকক যেভাবে রান আউট করলো এটা কিন্তু চেঞ্জ অফ মোমেন্টাম অনেকটাই নিয়ে এসেছিল। তারপর আমরা যদি শবনম দুবের কথা বলি, আমরা অনেক বেশি কনফিউজ ছিলাম যে সে কি ফাইনাল ম্যাচে খেলবে কিনা। সেক্ষেত্রে টিম সিলেকশন থেকে শুরু করে তারা একটা রিস্ক নিয়েছে এবং দে আর টেকিং এ লাইক ক্যালকুলেটিভ রিস্ক, যেখানে শবনম দুবে কিন্তু ফাইনাল ম্যাচে এসে 16 বলে 27 রানের মতো একটা ইনিংস কিন্তু অনেক ইম্প্যাক্ট রাখে। আর হচ্ছে আপনি যদি ওভারঅল 176 রান যখন দেখেছেন বোর্ডে ইন্ডিয়া টিম স্কোর করলো, সেক্ষেত্রে আপনার কি মনে হয়েছিল এটি একটি গুড টোটাল বা এটি ইজি টু চেস, এরকম কিছু মনে হচ্ছিল কিনা? আসলে দেখুন বাস্তবিক অর্থে যদি দেখা যায় 176 ফাইনালের মতো মঞ্চে অবশ্যই ফাইটিং স্কোর, বাট এরপরেও সাউথ আফ্রিকা যেমন ফর্মে রয়েছে সেখানে হয়তো মনে হচ্ছে যে 10 কিংবা 15 রান হয়তো বা কম হয়েছে। কিন্তু ভারতের যে বোলিং লাইন আপ, আমরা কিন্তু শুরু থেকে ভারতের বোলিং লাইন আপের প্রশংসা করছি এবং তারা কিন্তু নামের প্রতি সুবিচারই করেছে। তো ভারতের যে বোলিং লাইন আপ সেখানে 176 ইজ এ গুড টোটাল অ্যান্ড তারা যেভাবে শেষ করেছে, তারা শুরুতে কিন্তু অনেক চাপে পড়েছিল, কিন্তু এভাবে তারা যেভাবে ফাইট ব্যাক করেছে এটি নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আমরা এবার যদি সাউথ আফ্রিকার স্কোর কার্ডটা দেখি এবং রোহিত শর্মাও কিন্তু প্রেস কনফারেন্সে সেম কথাই বলছিলেন যে টসে জিতে তারা ব্যাটিং নেবে, লাইক ক্লিয়ার উইথ দ্য প্ল্যান। তাদের বোলিং লাইন আপটা অনেক স্ট্রং ছিল। তারপর আমরা সাউথ আফ্রিকার ব্যাটিংটা যদি দেখি, ডিককের কথা না বললেই নেই, যেভাবে খেলেছে, প্লাস আউটটার কথা বলি ডিককের প্রথম একটি কিন্তু হুক খেলে ওভার দ্য ফাইন লেগে 6 মারলো, তারপরে কিন্তু ফিল্ডিং সেটআপটা চেঞ্জ করার পরে একই শট, মানে ফিল্ডারটা রিড না করা নাকি যে সাবকন্টেন্ট মাইন্ডে এই শটটা খেলা হয়েছে বলে মনে হয়? আমার কাছে এটি কুইন্টন ডিককের এই শটটি প্রিমেডিটেড শট মনে হয়েছে, যে তিনি সফলতা পেয়েছেন এবং পরের বলেও সেম ট্রাই করেছেন। আর আসলে দেখুন আমি যদি দেখি যে কুইন্টন ডিকক যে রোলটা প্লে করেছেন সেম রোল কিন্তু কোহলি যে রোল প্লে করেছেন সেম রোল কিন্তু ডিককও প্লে করেছেন। শুধু ডিফারেন্স হচ্ছে যে 39 রান তিনি করেছেন এবং কোহলি রানের পাশে কিন্তু একটি বড় ইনিংস রয়েছে, ঝকঝকে একটি ইনিংস রয়েছে। এবং মাঝখানে আমি যদি দেখি যে ক্রিস্টিয়ান স্ট্যাপস তিনি যেভাবে আউট হয়েছেন এটি আমার কাছে মনে হয়েছে তার ব্রেন ফেড হয়ে গিয়েছিল। অনেস্টলি যদি বলি যে অক্ষর প্যাটেল এই ম্যাচে কিন্তু ইন্ডিয়ান স্পিনাররা খুব বেশি সুবিধা করতে পারেননি, যেখানে ফার্স্ট ইনিংসের পরে মনে হচ্ছিল যে ইন্ডিয়ান কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজাই কিন্তু তাদেরকে ধসিয়ে দেবে। কিন্তু তাদের প্ল্যানকে ভুল প্রমাণ করে সাউথ আফ্রিকান ব্যাটাররা কিন্তু দারুণ তাদের স্পিনারদেরকেই উপরে রিস্ক নিয়েছে এবং তারা সফল হয়েছে। কিন্তু আলটিমেটলি 7 রানের যে গ্যাপ ছিল এটি আসলে শেষমেশ তাদের রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। আমরা আবার আপনার কাছে যাব, তার আগে যাব ছোট্ট একটি বিরতিতে। দর্শক যারা এতক্ষণ শুনছিলেন, যাচ্ছি ছোট্ট একটু বিরতিতে, ফিরে এসছে আবারও। ফিরে এলাম আবারও বিরতির পরে। পান্থ, আমরা শুনছিলাম সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়া ম্যাচটির কথা। ওভারঅল আপনি বিরাট কোহলির কথা প্রথমে আমি বলতে চাই, থ্রু আউট দ্য টুর্নামেন্ট কিন্তু কোনো রানই পায়নি সেভাবে, এবং ফাইনাল ম্যাচে এসে যেভাবে খেললো, আপনি এর আগে কোনো প্লেয়ারকে এভাবে দেখেছেন কিনা থ্রু আউট দ্য টুর্নামেন্ট না রান করে
আসল জায়গা, মানে জায়গা মতো রান করা যেটাকে বলে, দেখেছেন কিনা এর আগে? দেখুন আসলে এটি বিরাট কোহলির কাছে এক্সপেক্টেড এবং তিনি কিন্তু এই আশাটি ফিল আপ করেছেন এবং এমন আসলে খুব বেশি দেখা যায়নি যে পুরো টুর্নামেন্ট। এবং একটি বিষয় আছে যে আপনি পুরো টুর্নামেন্ট যখন ফ্লপ করেন সেখানে কিন্তু আপনার টিম ম্যানেজমেন্টের আপনার উপরে ভরসা রাখার একটি বিষয় থাকে। আপনি যদি দেখেন যে বিরাট কোহলি সেমিফাইনাল পর্যন্ত যত রান করেছিলেন তার চেয়ে বেশি রান কিন্তু তিনি ফাইনাল ম্যাচে করেছেন, যে 76 রান করেছেন। তো এক্ষেত্রে অসাধারণ কামব্যাক বলতেই হবে এবং মহাকাব্যিক ইনিংসই বলবো আমি, যে যেভাবে তিনি চ্যাম্পিয়ন করে। এবং সবচেয়ে বড় কথা যে তার কিন্তু একটি আজন্ম লালিত স্বপ্ন ছিল যে তিনি টি-20 ফরম্যাটে কাপ জিতবেন। তো অবশ্যই সকলের অবশ্যই স্বপ্ন পূরণ করার সৌভাগ্য হয় না। বিরাট কোহলি খুব অল্প মানুষের মধ্যে একজন যে তিনি তার স্বপ্ন পূরণ করতে পেরেছেন। হ্যাঁ, যেভাবে শেষ করলো এবং আপনার যেভাবে হয়তোবা গেম শেষে ডিক্লেয়ার করলো যে তার লাস্ট টি-20, এটা কি আমরা দর্শক হিসেবে চিন্তা করছিলাম নাকি এটি সাডেনলি? যদিও সে ক্লিয়ার করেছে যে প্রথম থেকেই এই বিশ্বকাপ খেলার প্রথম থেকেই তার প্ল্যান ছিল যে এবারে বিশ্বকাপটি তার শেষ, মানে ওপেন সিক্রেটের মতো। জি, নিঃসন্দেহে এটি কিন্তু ওপেন সিক্রেটের মতো ছিল, কারণ মাঝখানে কিন্তু তিনি 14 মাস টি-20 ফরম্যাটের বাইরে ছিলেন ইন্টারন্যাশনাল এরেনায়। তো মাঝে তিনি গত বছরের শেষ দিকে তিনি কিন্তু কামব্যাক করেছেন এবং পরে বোঝা যাচ্ছিল যে তিনি হয়তো বা এই ওয়ার্ল্ড কাপটি তার শেষ ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে, কিন্তু টি-20 থেকে অবসর নিয়ে নেবেন এটি আসলে হয়তোবা খুব বেশি এক্সপেকটেশন ছিল না। তবে যেহেতু ফাইনাল বিশ্বকাপ জিতে গেছেন সেক্ষেত্রে এর চেয়ে ভালো মঞ্চ তো আর হতে পারে না। হ্যাঁ, আসলে এর থেকে কিন্তু ভালো শেষ হতে পারে না। এরপর আমরা যদি অন্যান্য প্লেয়ারদের কথা বলি, স্পেশালি অক্ষর প্যাটেলের কথা বলি, যেভাবে ব্যাটিং করেছে, বোলিংটা একটু নাই বলি, বোলিংটা হয়তো বা অতটা বেশি ভালো হয়নি, অ্যাজ এ স্পিনার উইকেটে কারোই ভালো হচ্ছিল না। তো অক্ষর প্যাটেল ব্যাটিংটা, এটা কি ইম্প্যাক্ট ইনিংস ছিল কিনা, গেম চেঞ্জিং একটা? অবশ্যই, নিঃসন্দেহে। আপনি দেখুন যেই সময় ইন্ডিয়া খুব স্ট্রাগল করছে সেই সময় তিনি কিন্তু এসে ফাইট ব্যাক করেছেন এবং তার ব্যাটিং অ্যাপ্রোচ দেখে মনে হয়নি যে ইন্ডিয়া কিন্তু ব্যাকফুটে রয়েছে। ও সেখানে তিনি বিরাট কোহলি সেখানে অ্যাঙ্করিং রোল প্লে করছিলেন এবং তিনি ধরে খেলছিলেন এবং আক্রমণাত্মক খেলছিলেন কিন্তু অক্ষর প্যাটেল। এবং অক্ষর প্যাটেলের বল হাতে দিনটি খারাপ গেছে, কিন্তু তিনি দেখুন তিনি এখন কিন্তু অলরাউন্ডার হিসেবেই খেলেন। সেমিফাইনালে তিনি বল হাতে দলকে জিতিয়েছেন এবং সেই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ ছিলেন এবং ফাইনালে তিনি ব্যাট হাতে কিন্তু দারুণ একটি ইনিংস খেলেছেন। এবং যদি তার ঝুলিতে আরও 2টি উইকেট বা 3টি উইকেট থাকতো সেক্ষেত্রে হয়তো দেখা যেত ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচও কিন্তু হয়তো বা অক্ষর প্যাটেলের ঝুলিতেই যেত। সো এর চেয়ে ভালো টুর্নামেন্ট আসলে হতে পারে না। আপনি যদি এবার সোয়া কুমার যাদবের ক্যাচটির কথা বলি, গেম চেঞ্জিং ক্যাচ কিনা, স্পেশালি আমরা জানি মিলার কি করতে পারে, ওখানে ভরসার নাম ছিল কিন্তু ডেভিড মিলার গেম চেঞ্জ করে দিতে পারতো ওই ওভারে। এবং সোয়া কুমার যাদব হয়তো বা সেই ম্যাচে ব্যাটিং বা বোলিং তো সে করেই না, তেমন কিছু করতে পারেনি, কিন্তু ক্যাচটির কথা যদি বলেন সেটি কিন্তু একটা আলাদা ইম্প্যাক্ট ফেলেছে পুরো গেমে। আপনার কাছে কি মনে হয় ওভারঅল ক্যাচটির কথা যদি বলেন? দেখুন, মিলারকে কিন্তু বলা হয় কিলার মিলার, তিনি এক ওভারে এই ম্যাচ শেষ করে দিতে পারেন। তো যেখানে 30 বলে 30 রানের ইকুয়েশন ছিল সেখান থেকে মিলার যখন আউট হয়েছেন তখন কিন্তু ম্যাচটা অনেকটাই, যখন মিলার উইকেটে রয়েছেন সেখানে কিন্তু ইন্ডিয়া টিমও হয়তো জানতো যে মিলার যদি থাকে সেক্ষেত্রে ম্যাচ তিনি বের করে নেওয়ার সক্ষমতা রাখেন। সো এই ক্যাচটি ছোট ছোট এফোর্টগুলো কিন্তু বড় ম্যাচে বড় ইম্প্যাক্ট ফেলে। তো এই ক্যাচটিও তেমন একটি ইম্প্যাক্টফুল ক্যাচ, যেটি আমার কাছে মনে হয় যে মিলারকে আউট করা এখানেই ভারত বিশ্বকাপ জিতে গেছে। সাউথ আফ্রিকার ব্যাটিং এর কথা যদি বলি, প্রথমেই কিন্তু 2টি উইকেট পড়ে যাওয়ার পরে ডিকক যেভাবে ধরে খেলেছে প্লাস রানও করেছে, মানে ফাইট ব্যাকের যেই কথাটা, কাউন্টার অ্যাটাকের কথাটা, সে কিন্তু যথেষ্ট পরিমাণে পজিটিভ ছিল, মানে সে তার রোলটা সঠিকভাবে পূরণ করেছে কিনা। জি দেখুন, এই টুর্নামেন্টে কিন্তু ডিকক শুরু থেকেই কনসিস্টেন্ট ছিলেন, হয়তোবা অনেক বেশি টপ 3-র মধ্যে নেই তিনি, কিন্তু এই ফাইনালে আসার পেছনে যে অবদান ব্যাট হাতে, সেটি ডিককের অবদান সবচেয়ে বেশি আমি বলবো। কারণ শুরুতে এসে তিনি যেভাবে স্টার্ট দিয়েছেন, শুরুর 2টি ম্যাচ হয়তোবা খুব ভালো করতে পারেনি, কিন্তু থার্ড ম্যাচ থেকে তিনি যেরকম কনসিস্টেন্ট ছিলেন এবং শেষ পর্যন্তও কিন্তু তিনি খুব অসাধারণ খেলেছেন। এবং ডিককের মতো প্লেয়ার আসলে এর আগে ছিল এবি ডিভিলিয়ার্স, তিনিও কিন্তু বিশ্বকাপ হাতে তোলার সুযোগ পাননি। ডিককও হয়তোবা অবসর নিয়ে নেবেন। এটি অবশ্যই দুঃখজনক বিষয় যে সাউথ আফ্রিকান যে লিজেন্ডরা রয়েছে তারা খালি হাতেই ফেরত যাচ্ছেন। সাউথ আফ্রিকার কিন্তু এবারে অনেক বড় একটা সুযোগ ছিল, চৌকস নামটি নিজেদের থেকে সরানো, কিন্তু তারা আনফর্চুনেটলি পায়নি। এবং হেনরি ক্লাসেনের কথা যদি বলি, অসাধারণ একটা ইনিংস খেলেছে পুরা। আমরা কিন্তু একটা সময় যখন উইকেটে ছিল চিন্তাও করতে পারিনি যে ভারত এই ম্যাচটি জিততে যাচ্ছে বিকজ তার ব্যাটিং দেখে। তো আপনার কাছে একটা আফসোসের জায়গা থাকবে নাকি এত সুন্দর ব্যাটিং করার পরে দল যখন জিততে না পারে?
এটি হেনরি ক্লাসেনের জায়গায় কিন্তু অবশ্যই তার তার চেয়ে বড় কষ্ট হয়তো বা তার চেয়ে বেশি কষ্ট হয়তো বা আর কেউ পাচ্ছে না, কারণ এত সুন্দর একটি ইনিংস খেলার পরে ম্যাচটি তিনি প্রায় তাদের জয়ের বন্দরে নিয়ে গিয়েছিলেন। তার একটি আউটেই কিন্তু ম্যাচটি পুরো ঘুরে গিয়েছে ইন্ডিয়ার দিকে, এবং পরবর্তীতে ডেভিড মিলার যদি তার দায়িত্বটা ঠিকমতো পালন করতে পারতেন। ডেভিড মিলার আসলে দেখুন ক্লাসেনের চেয়েও হয়তোবা অনেকে ভেবেছিল ডেভিড মিলার রয়েছে, সেক্ষেত্রে ম্যাচ বের করে নিয়ে যাবে। ক্লাসেনের কাছে খুব বেশি এক্সপেকটেশন, যদি আপনি ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স হিসেবে দেখেন, খুব বেশি এক্সপেকটেশন কিন্তু ছিল না। এরপরেও তিনি এক্সপেকটেশনের চেয়ে বেশি খেলেছেন, যদিও তিনি যে ফর্মে ছিলেন আইপিএলে সেখানে সেই পারফরমেন্স অনুযায়ী তার নামের প্রতি সুবিচার করতে পারছিলেন না, কিন্তু ফাইনালে এসে কিন্তু তিনি দেখিয়ে দিয়েছেন যে তিনি ওয়ার্ল্ড ক্রিকেটের নেক্সট বিগ থিং হতে যাচ্ছেন টি-20-তে। একদমই যেমনটি বলছিলেন। এবং আমরা বুমরার কথা যদি বলি, থ্রো আউট দ্য টুর্নামেন্ট, স্পেশালি আপনি কোচিং পুরা যে কোনো দলের জন্য বুমরার মতো প্লেয়ার থাকে কিন্তু অনেক বড় একটা ব্যাপার, স্ট্রেংথের জায়গা। আজকে ম্যাচটি কিন্তু জেতার পেছনে হয়তোবা সে 4-5টি উইকেট পায়নি, 2-3টে উইকেট পেয়েছে, কিন্তু তার জেতার পেছনে যে স্পেলগুলো, ছোট ছোট স্পেলগুলো ছিল, সেটা কিন্তু অসাধারণ। অবশ্যই দেখুন, বুমরা যে কোনো দলের জন্যই ব্লেসিং, এটি আমরা দেখেছি আইপিএলেও যদি দেখি, সেম গোস ফর ইন্ডিয়া টিম। তো ইন্ডিয়া টিমে বলতে হয় যে বুমরা স্টার্টিং যেভাবে করে দেয়, পাওয়ার প্লের সময় তিনি যেভাবে রান আয়ত্তের মধ্যে রাখেন, সেম এন্ডিংটাও শেষভাবেই করেন। যে ডেথ ওভারে কিন্তু দেখা যায় যে ব্যাটসম্যানরা আলটিমেটলি সব বোলারকে চার্জ করতে চায়, কিন্তু বুমরাকে কিন্তু এই ওয়ার্ল্ড কাপে স্পেশালি হাত খুলে খেলার সুযোগই পাননি ব্যাটসম্যানরা, এবং সেক্ষেত্রে তার ইকোনমিতেও কিন্তু মানে যে কোনো বোলারের জন্য ঈর্ষণীয়, এবং এভারেজও যদি দেখি সেটিও কিন্তু যে কোনো বোলারের জন্য স্বপ্নের মতো। তো নিঃসন্দেহে বলতে হয় বুমরা হয়তো বা 17 কিংবা 18 উইকেট পাননি, কিন্তু তিনি 15 উইকেট পকেটে তুলেছেন এবং স্বপ্নের মতো একটি টুর্নামেন্ট কাটিয়েছেন। বুমরা থাকা কিন্তু যে কোনো দলের জন্য আশীর্বাদ, যেটি সে আবারও প্রমাণ করেছে, এবং বিশ্ব চ্যাম্পিয়ন করাতে ভারতকে যথেষ্ট অবদান রেখেছে। এবার আমরা হার্দিক পান্ডিয়ার কথা বলি। আইপিএলে বিশ্বকাপের আগে যদি যায়, আইপিএলে একদমই একটা বাজে সময় কাটিয়েছে, একদমই আউট অফ দ্য ফর্ম, কিন্তু বিশ্বকাপে এসে পুরো টুর্নামেন্টে যেভাবে উইথ দ্য ব্যাট উইথ দ্য বল, ইম্প্যাক্ট প্লেয়ার যেটা বলে, প্রপার অলরাউন্ডার যেটা বলে, কিন্তু পুরোটাই আমরা হার্দিক পান্ডিয়ার কাছে পেয়েছি কিনা। অবশ্যই দেখুন, হার্দিক পান্ডিয়া থাকা কিন্তু ইন্ডিয়ার টিমের জন্য একাদশ সাজাতে এবং এক্সট্রা বোলার নিতে তাকে অনেক বেশি সহজ হয়েছে। সিরাজকে যখন ড্রপ করা হলো, সিরাজের যে অভাবটা সেটা কিন্তু হার্দিক পান্ডিয়া বুঝতে দেননি। সিরাজের জায়গায় এক্সট্রা একটি স্পিনার অ্যাড করতে পেরেছে, এবং যার কারণে কিন্তু কুলদীপ যাদবকে যখন টিমে ইনক্লুড করা হলো, এরপর থেকে কিন্তু ইন্ডিয়া টিম সেম একাদশ নিয়ে খেলেছে, যে তাদের বোলিং যে অপশন সেটি কিন্তু অবশ্যই বেড়েছে, এবং ব্যাটিং অপশনটি সবচেয়ে সুবিধা হয়েছে যে ব্যাটিং অপশন বেড়েছে। যে এই কারণে দেখুন গতকাল কিন্তু কলাপস করেছিল, 3 উইকেট কিন্তু 11 রানে পড়ে গিয়েছে। এরপরেও কিন্তু অক্ষর প্যাটেল বা বিরাট কোহলি, বিশেষ করে অক্ষর প্যাটেলের কথা বলতে হয় যে তারা কিন্তু এই রিস্ক নিতে পেরেছে, যে অক্ষর প্যাটেল রিস্ক নিতে পেরেছে যে তাদের 7 কিংবা 8 পর্যন্ত ব্যাটসম্যান রয়েছে, এবং 7 কিংবা 8-এও যে ব্যাটসম্যানরা নামছে তাদের নাম কিন্তু হার্দিক পান্ডিয়া কিংবা রবীন্দ্র জাদেজা, যারা কিন্তু যে কোনো সময় ম্যাচ অপোজিশনের এগেনস্ট থেকে হাতের ভেতর থেকে ঘুরিয়ে দিতে পারে। তো এটি অবশ্যই হার্দিক পান্ডিয়া ব্যাটার হিসেবে যেমন, বোলার হিসেবে তেমন কমপ্লিট একটা প্যাকেজ। যেটাই বলছিলেন, কিন্তু এবারে বিশ্বকাপে ইন্ডিয়া যেভাবে খেলেছে, একতরফাভাবে অপরাজিত চ্যাম্পিয়ন, ওয়েল ডিজার্ভিং একটা উইন কিন্তু। ধন্যবাদ পান্থ এতক্ষণ সঙ্গে থাকার জন্য এবং এত সুন্দর করে বিশ্লেষণ করার জন্য ম্যাচটিকে। ধন্যবাদ দর্শকরা যারা এতক্ষণ শুনছিলেন। আমরা কিন্তু দেখতে দেখতে বিশ্বকাপে একদমই শেষ করে ফেলেছি, বিশ্ব চ্যাম্পিয়নও পেয়ে গেছি, এবং আমরা দিন শেষে চাচ্ছিলাম একটি সুন্দর ম্যাচ দেখার জন্য, এবং বিশ্বকাপ ফাইনালে কিন্তু আমরা একটা কম্পিটিটিভ ম্যাচ দেখতে পেয়েছি। ধন্যবাদ দর্শকরা যারা এতক্ষণ সঙ্গে ছিলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।